আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে কাজ এই টপিকটা নিয়ে আমরা পড়ছিলাম। আজকের পর্বে আমরা শক্তি নিয়ে আলোচনা করব। তো শক্তি কাকে বলে? তো আমি শুরুতেই বোর্ডে সংজ্ঞাটা লিখে রাখছি। শক্তি বলা হয় কোনো কিছুর কাজ করার সামর্থ্য বা পরিমাণকে শক্তি বলে। কোনো কিছুর কাজ করার সামর্থ্য বা পরিমাণকে শক্তি বলে। তো দেখেন, আসলে শক্তি জিনিসটা আমরা তাহলে কোত্থেকে হিসাব করতে পারি? কাজের পরিমাণ। তো যেটুকু কাজ করছি ওইটুকুই কি আমার শক্তি। তার মানে শক্তি আর কাজ ব্যাপারটাকে আমি কি করতে পারি? একই বলতে পারি। এই জন্য আমরা নর্মালি এই কাজের যেই মাত্রা এবং এককটা পড়ে আসছি, শক্তিরও মাত্রা এবং একক একই। তো কাজের মাত্রা আমরা কি করছিলাম প্রিভিয়াস ক্লাসে? এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা ছিল কাজের মাত্রা। আর কাজের একক কি ছিল? জুল ছিল, ঠিক না? এছাড়াও আমরা ওই যে নিউটন মিটার, ক্লিয়ার? তারপর আরো আমরা ভেঙে পড়ছিলাম কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, ক্লিয়ার? তো শক্তির ক্ষেত্রেও আমার একই ব্যাপার, যেহেতু কাজ আর শক্তি আমরা বলতেছি যে একই, কারণ কাজের পরিমাণ থেকেই শক্তি বিবেচনা করতেছি। এই জন্য আমরা বলতে পারি যে এই শক্তির মাত্রা এবং একক একই হবে। এখন আপনাদের বইয়ে এখানে আরেকটু কিছু বলা আছে যে কোনো জায়গায় আমরা ধনাত্মক কাজ মানে শক্তি দেয়া, এই যে এরকম একটা কথা বলা আছে যে ধনাত্মক কাজ মানে শক্তি দেয়া বা শক্তি প্রদান করা। ধনাত্মক কাজ মানে কোনো একটা জায়গায় শক্তি প্রদান করা। আর ঋণাত্মক কাজ মানে কি? ঋণাত্মক কাজ এইটা মানে কোনো একটা জায়গা থেকে শক্তি নেয়া বা শক্তি গ্রহণ করা, যেটা আমরা বলতে পারি শক্তি নেয়া বা শক্তি গ্রহণ করা। বুঝতে পারছি যে আমরা কোনো একটা জায়গায় ধনাত্মক কাজ করলাম মানে ওইখানে শক্তি দিলাম। তো ধনাত্মক কাজ কি মনে আছে তো? যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর সরণ যদি ওই দিকেই ঘটে, বলের দিকেই ঘটে, তাহলে সেটাকে আমরা বলি ধনাত্মক কাজ, ক্লিয়ার? আর বল প্রয়োগ করলাম কিন্তু সরণ যদি দেখা গেছে বলের বিপরীত দিকে হয়, তাহলে সেটাকে আমরা বলি ঋণাত্মক কাজ। তো কোন একটা জায়গায় আমি ধনাত্মক কাজ যদি করি, যে আমি বল প্রয়োগ করলাম সরণ ওইদিকেই ঘটলো, তার মানে আমি এখানে শক্তি দিছি। কথাটা বুঝছি? আর ঋণাত্মক কাজ মানে আমি কোনো একটা জায়গা থেকে শক্তি গ্রহণ করলাম। তো এটার উদাহরণ যদি আমরা বিষয়টি এইভাবে খেয়াল করি, যে দেখা গেল যে আমার সামনে নর্মালি কোনো একটা ছোট জিনিস আমি বল প্রয়োগ করে সরণ ঘটাইলাম, তাহলে এখানে আমি শক্তি দিলাম। আর যদি এমন হয় যে বড় কোনো একটা পাথর, আমি সেখানে দৌড় দিয়ে গেলাম, হ্যাঁ, দৌড় দিয়ে ওইখানে গেলাম, যাওয়ার পর দেখা যাচ্ছে পাথরটাকে ধাক্কা দিছি। তো ধাক্কা দেওয়ার ফলে মানে ওই পাথর আমার বলটা নিল তো দূরের কথা, উল্টা ওইটার সাথে ধাক্কা খেয়ে আমি পিছনের দিকে ফিরে আসলাম। এরকম হয় না যে বড় কিছু একটার সাথে দৌড় দিয়ে গিয়ে আমি ধাক্কা দিতে গিয়ে নিজেই উল্টা দিকে সরে আসি, ক্লিয়ার? তো ওই যে নিজেই যখন উল্টা দিকে সরে আসতেছি মানে কি? আমি যেদিকে বল দিলাম সরণ হইলো আমার উল্টা দিকে। তাহলে ব্যাপারটা দাঁড়াইতেছে এমন যে আমি ওইখানে বল দিলাম, হ্যাঁ, বাট সেই বলটা তো সে নিলই না, উল্টা আমারে বল আরো কি ফিরাইয়া দিল, ক্লিয়ার? তার মানে ঋণাত্মক কাজ মানে বোঝায় যে ওইখান থেকে আমি আরো কি করলাম, শক্তি নিয়ে আরো পিছনের দিকে ফিরলাম। তারে তো শক্তি দিয়ে সরাইতে পারলাম না, উল্টা আমারে আরো শক্তি দিয়ে পিছনের দিকে ফিরাইয়া দিল। এই জন্য আমরা বলতে পারি যে ঋণাত্মক কাজ মানে শক্তি গ্রহণ করা, আর ধনাত্মক কাজ মানে কি শক্তি প্রদান করা। অথবা এর আগেও আমরা যে একটা উদাহরণ পড়ছিলাম যে এরকম, যে এখানে কোনো একটা বস্তু আছে, এই বস্তুর উপরে আমি একটা এফ বল প্রয়োগ করলাম, ফলে বস্তুটার এইদিকে আমার একটা সরণ ঘটলো। তাহলে যেদিকে বল দিলাম ওই দিকে সরণ ঘটছে। তো তাইলে আমরা এটাকে তখন বলছিলাম ধনাত্মক কাজ, মানে ডাব্লিউ ইকুয়াল এফ এস। আর এই বস্তুটার উপর যখন আমি এই দিকে বল দিতেছি, তখন বস্তুটা আমাকে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল দেয়, বিপরীত দিকে একটা ফ্রিকশন ফোর্স দেয়, একটা ঘর্ষণ বল দেয়। তো ঘর্ষণ বল এইদিকে, আর সরণ হইতেছে কি তার উল্টা দিকে।
তো আমি যে কোনো একটাকে পজিটিভ আর একটাকে নেগেটিভ ধরতে পারি। তাহলে এইখানে আমি যদি ঘর্ষণ বলের কাজটা চিন্তা করি, তাহলে ডাব্লিউ ইকুয়াল আমার ফোর্স ধরলাম এইদিকে আছে এফ কে, অথবা আমি ফোর্সটাকে যদি মাইনাস হিসেবে ধরি যে এ হচ্ছে মাইনাস এফ, আর সরণ হচ্ছে কি তার উল্টা দিকে, তাহলে এই যে এফ এস, তাহলে এটা হলো কি মাইনাস এফ এস। তাহলে এটা আমার কি ঋণাত্মক কাজ, অর্থাৎ দেখো এখানে কাজের মানটা কি মাইনাস আসছে। তো কাজের মান মাইনাস হওয়া মানে কি আমার শক্তি এখানে কি হলো মাইনাস হইলো। তো কোনো জায়গা থেকে শক্তি মাইনাস হইলো মানে ওইখান থেকে শক্তি উল্টা গ্রহণ করলাম আমি, সেটা বুঝছি। বা ওই যে বাস্তব যে উদাহরণটা দিলাম যে বড় কিছু একটাকে ধাক্কা দিলাম, তো ধাক্কা দেওয়ার ফলে সে আমার শক্তি তো নিলই না, উল্টা আমার পিছনের দিকে আরো শক্তি দিয়ে ফিরাই দিল, মানে তার কাছ থেকে আমি আরো শক্তি নিছি। বিষয়টা বুঝছি? তো এই হচ্ছে বিষয় যে কোনো জায়গায় ধনাত্মক কাজ করা মানে হচ্ছে শক্তি প্রদান করা, আর ঋণাত্মক কাজ মানে হচ্ছে শক্তি গ্রহণ করা। একটু আগে যে উদাহরণ দিলাম এটার উপর ভিত্তি করে এই ম্যাথটা, জাস্ট এখানে শুধু ভ্যালুটা দিয়ে দিছে। বললো যে এই একটা বস্তু, এইটার উপরে আমি 100 নিউটন বল প্রয়োগ করছি। 100 নিউটন বল প্রয়োগ করে এটাকে ধরেন আমি এইখান থেকে এই 10 মিটার নিয়ে আসছি, 10 মিটার সরাইছি। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাকে বলছে ঘর্ষণ বল যদি বিপরীত দিকে 10 নিউটন হয়, তা আমি যেই দিকে এই যে এফ বলটা প্রয়োগ করলাম তার বিপরীত দিকে এইদিকে হচ্ছে আমার ঘর্ষণ বল কাজ করতেছে। এই ঘর্ষণ বলটা যদি আমার 10 নিউটন হয়, তাহলে তুমি কতটুকু কাজ করছো আর ঘর্ষণ বল কতটুকু কাজ করছে। মানে এখানে তাহলে আমার দ্বারা কৃত কাজ কত, এজেন্ট কর্তৃক বা ব্যক্তি কর্তৃক কৃত কাজ কত, আর ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত, বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই ব্যক্তি কর্তৃক কৃত কাজ এটা যদি আমি আগে বের করি, ব্যক্তি কর্তৃক কৃত কাজ, তো আমরা ডাব্লিউ ইকুয়াল ব্যক্তি এজেন্ট হিসেবে আমি এটাকে এ দ্বারা প্রকাশ করলাম। তো ব্যক্তি কর্তৃক কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস, এখানে এফ বলতে ওই যে এজেন্টের যে ফোর্সটা সেটা, হ্যাঁ এই যে এফ এ। তো এখন এই এস যেটা, তো সেটা তো হচ্ছে এজেন্টের জন্য যে সরণ, আবার ঘর্ষণ বলের ক্ষেত্রে তো সরণ ওইটাই, ঠিক না? এই জন্য এসটাকে ডিফারেন্স করলাম না। তাহলে এফ এ এটা হচ্ছে তোমার 100 আর এস আছে আছে হচ্ছে 10, তাহলে আসবে হচ্ছে 1000, তাহলে এত জুল। এটা হচ্ছে আমার ব্যক্তি কর্তৃক কৃত কাজ আমি পাইলাম। আর ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ এটা যদি আমরা চিন্তা করি, ঘর্ষণ বল এইটা দ্বারা কৃত কাজ এটা যদি আমি এখন চিন্তা করি, তো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, তো ডাব্লিউ এই এটাকে ধরে নিই যে এফ নিলাম ফ্রিকশন, তো ডাব্লিউ ইকুয়াল এফ এস, তো ফ্রিকশন ফোর্সকে আমি এফ দ্বারাই প্রকাশ করলাম, আর এস তো এসই। তো তাইলে এখন এফ এর মান আছে হচ্ছে 10। এখন এখানে যদি একটু খেয়াল করি, ঘর্ষণ বল কাজ করতেছে এইদিকে, আমি যখন এটাকে সরাইতেছি তখন ঘর্ষণ বল কি বিপরীত দিকে, বাট সরণ হইতেছে কোন দিকে, ওই দিকে। তাহলে ঘর্ষণ বল এইদিকে, সরণ কি তার বিপরীত দিকে। তাহলে আমি ঘর্ষণ বলটাকে হচ্ছে এই যে মাইনাস হিসেবে বিবেচনা করলাম, যেহেতু সরণের বিপরীত। তাহলে যে মাইনাস আর এর মান আছে হচ্ছে 10, আর এস এর মান হচ্ছে 10, তাহলে হচ্ছে মাইনাস 100 এত জুল। বুঝতে পারছি? তো এই হচ্ছে আর কি ম্যাথটা। পারবো? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরের টপিকটা হচ্ছে শক্তির রূপান্তর। বিভিন্ন শক্তি আমরা কি কি রূপান্তর হইতে পারে। তো এই বিষয়গুলো তো আমাদের আগে থেকেই ধারণা আছে, যে আমরা জানি যে একটা শক্তিকে বিভিন্ন অবস্থায় রূপান্তরিত করা যায়। তাহলে এই শক্তির আবার বিভিন্ন অবস্থা থাকতে পারে। আমরা তো শক্তির নিত্যতা সূত্র এর আগে আমাদের ধারণা আছে যে পৃথিবীতে মোট যে পরিমাণে শক্তি আছে এর থেকে বেশি শক্তি কখনো সৃষ্টিও হয় না এবং শক্তির ধ্বংসও হয় না। শক্তি মূলত একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তরিত হয় মাত্র। তাহলে এই যে আমরা দেখি যে ঘর বাড়ির যে বিদ্যুৎ শক্তি, ঠিক না, বিদ্যুৎ শক্তি তো ব্যয় হয় না, এটার জন্য তো বিলও পে করা লাগে। কিন্তু সায়েন্সের ভাষায় এই বিদ্যুৎ শক্তি আসলে কি হইতেছে না, এটার কোনো ক্ষতি হইতেছে না, এটা নষ্ট হইতেছে না। বিদ্যুৎ শক্তিটা দেখা গেল এই যে ফ্যান ঘুরাইতেছে, তো যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। এই যান্ত্রিক শক্তিটা আবার বায়ু শক্তিতে পরিণত হয়। এইভাবে এটা আবার পরিবেশে ফিরে গিয়ে আবার অন্য কোনো একটা শক্তিতে ফিরে আসে পৃথিবীতে। কথাটা বুঝছি?
তাহলে পৃথিবীতে মোট যে পরিমাণে শক্তি আছে এর থেকে বেশি শক্তি কখনো সৃষ্টিও হয় না, আবার ধ্বংসও হয় না। শক্তির একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তরিত হয় মাত্র। ক্লিয়ার? আচ্ছা, তো যাই হোক, এই টপিকগুলো আমরা জানি। তো আমরা শক্তির এইখানে আমরা দুইটা প্রকার হচ্ছে পড়বো। এই দুইটা প্রকার খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা হচ্ছে এই বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। তো প্রথমেই আসেন, যদি আমরা গতি শক্তি এই টপিকটা পড়ি, যে গতি শক্তি এটা কাকে বলে। তো গতি শক্তি হচ্ছে কোনো বস্তুর গতির ফলে তার মধ্যে যে শক্তি সৃষ্টি হয় তাকেই গতি শক্তি বলে। হ্যাঁ, কোনো বস্তুর গতির ফলে, কোনো বস্তুর গতির ফলে যে শক্তি সৃষ্টি হয়, যে শক্তি সৃষ্টি হয় তাকে গতি শক্তি বলে, তাকে গতি শক্তি বলে। বুঝতে পারছি? কোন বস্তুর গতির ফলে যে শক্তি সৃষ্টি হয় তাকে গতি শক্তি বলে। তো এটার বাস্তব উদাহরণ তো এর আগেও তোমাদের দিছি সবসময়, যে ধরো যে কোন একজন ব্যক্তি, বা আমি ধরো দাঁড়ায় আছি, বা কোন একজন ব্যক্তি দাঁড়ায় আছে, আস্তে 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 আইসা কোন একটা ট্রাক যদি আমাকে স্পর্শ করে, তো আমার কিছু হবে? কিছুই হবে না। কিন্তু ট্রাকটা যদি খুব জোরে আইসা আঘাত করে, অনেক দূর থেকে জোরে আইসা আঘাত করলো, ক্লিয়ার, তাহলে তখন কি? একদম মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, তাই তো? হ্যাঁ, তাহলে দেখো প্রথমেই তেমন কিছু হইলো না, বাট দ্বিতীয়বারের ক্ষেত্রে অনেক বড় দুর্ঘটনা হইলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অনেক সময় মৃত্যুও ঘটতে পারে, তাই না? তো এটা কেন হইলো? ওই যে প্রথমবারে তো তেমন গতি ছিল না, দ্বিতীয়বারে গতির কারণে তার মধ্যে একটা শক্তি সৃষ্টি হয়ে গেছে, সেই শক্তি দিয়ে আমাকে কি করে? একটা আঘাত করে। কথাটা বুঝছি? তাহলে কোনো বস্তুর গতির ফলে যে শক্তি সৃষ্টি হয় তাকে গতি শক্তি বলে। পারবো? এখন আসো, গতি শক্তি এটার ইংলিশ হচ্ছে কাইনেটিক এনার্জি। এই জন্য গতি শক্তিকে আমরা নর্মালি ই কে দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, ই দিয়ে এনার্জি, কে দিয়ে কাইনেটিক। তো গতি শক্তিকে আমরা অলওয়েজ কি দ্বারা প্রকাশ করব? ই কে দ্বারা। আচ্ছা, এখন আসি তাহলে, গতি শক্তির একটা সূত্র আছে। তো এই সূত্রটা আসে কিভাবে, এটা যদি আমরা একটু খেয়াল করি যে সূত্রটা আসে কিভাবে, তাহলে আসি প্রথমেই দেখো, ধরো আমার কাছে এইখানে কোনো একটা খেলনা গাড়ি বা যে কোনো একটা গাড়ি আছে। তো আমি ধরো এইখানে একটা এফ বল প্রয়োগ করলাম, ফলে এইটার কি একটা এস সরণ ঘটলো, ঠিক না? তো কোনো কিছুতে বল প্রয়োগ করে সরণ ঘটানো হইলেই সেখানে আমার কি কি হয়? কাজ হয়। কি হয়? কাজ হয়। এখন তুমি দেখো, এই গাড়িটার মধ্যে কি পরিমাণে গতি শক্তি তৈরি হবে। তো তুমি এখানে যত বেশি বল প্রয়োগ করে যত বেশি সরণ ঘটাইবা, তত বেশি দেখা গেছে গাড়িটা কি গতিশীল হবে না? তো যত বেশি বল প্রয়োগ করে সরণ ঘটাবো তত বেশি আমার এখানে গতি শক্তি হবে। তার মানে বল প্রয়োগ করে সরণ ঘটনাটাকে কি বলে? কাজ বলে। তাহলে যত বেশি বল প্রয়োগ করে সরণ ঘটাই মানে কি? যত বেশি কাজ করব তত বেশি গতি শক্তি হবে, যত বেশি কাজ করব তত বেশি গতি শক্তি হবে। এই জন্য আমরা বলতে পারি যে গতি শক্তি ইকুয়াল কৃত কাজ। গতি শক্তি ইকুয়াল কৃত কাজ, মানে কোনো একটা জিনিসের মধ্যে যে পরিমাণে কাজ করা হবে আর কি, ঠিক সেই পরিমাণেই তার মধ্যে গতি শক্তি তৈরি হবে। কথাটা বুঝছি? তো গতি শক্তি ইকুয়াল কৃত কাজ, এই কথাটা আমরা বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে একটু কথা আছে, ওইটা মানে পরবর্তী বোঝানো হলে তখন বোঝানো যায়, যে একটা বস্তুর মধ্যে আগে থেকেই যদি গতি শক্তি থাকে, তারপরে সেখানে যদি কাজ করি, তাইলে সেই ক্ষেত্রে আবার গতি শক্তি, মানে লাস্ট যে গতি শক্তিটা পাবো সেটা হচ্ছে প্রিভিয়াস গতি শক্তি যোগ আরো এখানে কিছু কাজ অ্যাড হবে। ক্লিয়ার? তো ওইটা পরের বিশ্লেষণ। আপাতত যে কোনো একটা বস্তু ধরো এখানে স্থির আছে, তো আমি শুরুতেই তার মধ্যে যত বেশি কাজ করব তত বেশি কি হবে? গতি শক্তি তৈরি হবে। এই জন্য আমরা বলতে পারি গতি শক্তি ইকুয়াল কৃত কাজ। তো গতি শক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করতে পারি, আর কৃত কাজকে তো আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। বুঝছি? এরপরে আসি, ডাব্লিউ ইকুয়াল আমরা কি সূত্র জানি? এফ এস, ঠিক না? আবার এফ ইকুয়াল আমরা কি সূত্র করছি? এম এ, আর এখানে হয় কি? এস। এতটুকু বুঝছি? আচ্ছা, এখন আসি, এই স্থির অবস্থান হতে, স্থির অবস্থান হতে
এ সুষম ত্বরণে এ সুষম ত্বরণে চলে ভি এ সুষম ত্বরণে চলে এস দূরত্ব দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হলে শেষ বেগ প্রাপ্ত হলে আমরা এই একটা গতির সমীকরণ পড়ছি না, গতির তো আমরা মোটামুটি অনেকগুলো সমীকরণই পড়ছি, তার মধ্যে এরকম একটা গতির সমীকরণ পড়ছি না যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। বুঝছি? কোন একটা বস্তু স্থির অবস্থান থেকে এই সুষম ত্বরণে চলে এস দূরত্ব অতিক্রম করে যদি ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা নিতে পারি না, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এখন এইখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি, দেখেন ভি স্কোয়ার, তা আমি তো এখানে বলেই দিছি স্থির অবস্থান, তার মানে এখানে আদি বেগটা কি আমার জিরো, তো জিরোকে স্কোয়ার করলে তো জিরোই হয়, আমি আর দিলাম না 2as। বুঝছি এতটুকু? এবার পুরাটা এই পাশ ওপাশ করেন, আমরা 2as কে এই পাশে নিয়ে আসি আর ভি স্কোয়ার কে এই পাশে নিয়ে যাই। তো এবার as কে রাখি, 2 গুণ আছে ওইখানে গিয়ে ভাগ হয়, তাহলে হবে এই যে ভি স্কোয়ার ভাগ 2। তো এই এটাকে একটু এইভাবে লিখতে পারি না, এই যে ভি স্কোয়ারটাকে এখানে নামায় লিখলাম হাফ ভি স্কোয়ার। বুঝছি? এই ভি স্কোয়ারটাকে একটু নিচে নামায় লিখলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা এই as ইকুয়াল হাফ ভি স্কোয়ার, এটাকে ধরো একটা সমীকরণ ধরলাম। এখন এই যে as এর যে মানটা পাইলাম, এই as এর মানটা যদি এখন এখানে বসাই আমরা, হ্যাঁ, বা ধরো এইটারে 1 নং সমীকরণ ধরতে পারো, ধরে তারপর লিখতে পারো যে as এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং সমীকরণটা ছিল হচ্ছে তোমার কে ইকুয়াল এম এ এস। সো তাহলে আমরা এই এম রাখি, as এর মান আমরা পাইছি কি হাফ ভি স্কোয়ার। এখন হাফটাকে শুধু শুরুতে নিয়ে আসো, তাহলে হাফ এম ভি স্কোয়ার। এই হচ্ছে আমার কে, দ্যাট মিন্স কাইনেটিক এনার্জি, গতিশক্তির ফর্মুলাটা প্রুভ হয়ে গেল। বুঝছি? কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। পারবো? হয়েছে ওঠানো? তাড়াতাড়ি উঠে ফেলো। হয়েছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে গতিশক্তি কাকে বলে, আর তোমার গতিশক্তির সূত্র কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এরপরে আমরা যাই হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি, তো বিভব শক্তির এটার ইংলিশ হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এই জন্য এটাকে আমরা নর্মালি ইপি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, পটেনশিয়াল এনার্জি। তো বিভব শক্তি কাকে বলে এটা যদি একটু বোঝার চেষ্টা করি, আমি সংজ্ঞাটা আগে লিখে দিই। বিভব শক্তি হচ্ছে কোন বস্তুর একটি অবস্থা বা অবস্থান হতে পরিবর্তন করে অন্য একটি অবস্থানে নিয়ে গেলে বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চারিত হয় বা জমা হয় বা সঞ্চিত হয়, তাকেই আমরা বলতে পারি বিভব শক্তি। আমরা বলতে পারি কোন বস্তুকে একটি অবস্থা বা অবস্থান হতে অন্য একটি অবস্থা বা কোন বস্তুকে একটি অবস্থা বা অবস্থান হতে অন্য একটি অবস্থা বা অবস্থানের পরিবর্তন ঘটালে বা অন্য একটা অবস্থানে নিয়ে গেলে, পরিবর্তন ঘটালে বা নিয়ে গেলে, যেটা আমরা বলতে পারি অন্য একটি অবস্থানে নিয়ে গেলে বস্তুর মধ্যে যে শক্তি
সঞ্চিত হয়, জমা হয়, বা যে শক্তি সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বলে। তো তোমরা যখন ইন্টার লেভেলে উঠবা, এখানে বিভব শক্তি পড়তে গেলে আর একটু বিষয় থাকে। তোমার হচ্ছে এই এজেন্ট কর্তৃক বল থাকতে হবে, কথাটা বুঝছি। অভিকর্ষ বা মহাকর্ষ বলের বিরুদ্ধে এজেন্ট কর্তৃক বল প্রয়োগ করে একটি অবস্থা হতে অন্য একটা অবস্থানের পরিবর্তন ঘটালে বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বলে। আর একটু বড় করে পড়বা। আপাতত 9-10 এর জন্য এইটুকু পড়লেই হয় যে কোনো বস্তুকে একটি অবস্থা বা অবস্থান হতে অন্য একটি অবস্থা বা অবস্থানে পরিবর্তন ঘটালে, এটা লিখতে পারো যে অবস্থানে পরিবর্তন ঘটালে বা অবস্থানে নিয়ে গেলে বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বলে। বুঝতে পারছি? তো এটার যদি আমরা একটা উদাহরণ চিন্তা করি, যে নরমালি দেখা গেল যে কোনো একটা বস্তুকে একটা এই অবস্থান থেকে আর একটা অবস্থান, ধরো যে নিচ থেকে উপরে যদি কোনো একটা বস্তুকে উঠাই, তাহলে বস্তুর মধ্যে কি হয়, একটা শক্তি জমা হয়। তো এটা বোঝা যায় কিভাবে, যে ধরো আমার মাথার উপরে আমি কোনো একটা যদি তালা নেই, নিয়ে যদি একটু উচ্চতা থেকে ফেলি, ব্যথা কিন্তু কম পাওয়া যাবে। যে আর একটু বেশি উচ্চতা থেকে ফেলি, আরো বেশি ব্যথা পাওয়া যাবে। তার মানে কি, আমি যত বেশি তার অবস্থানের পরিবর্তন ঘটাইতেছি, তার মধ্যে তত বেশি শক্তি জমা হইতেছে, আর তত শক্তি দিয়ে আঘাত করতেছে। ক্লিয়ার? এই জন্য বলতে পারি একটি অবস্থান থেকে আর একটা অবস্থানে নিয়ে গেলে বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয়, বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটাকে আমরা বলতে পারি বিভব শক্তি। আচ্ছা, তো এই বিষয়টা আবার আমরা স্প্রিং এর ক্ষেত্রেও বিবেচনা করতে পারি। যে ধরো এই হচ্ছে একটা স্প্রিং, এটা যখন এরকম স্বাভাবিক অবস্থায় থাকে, তো কোন একটা জিনিস যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন আমরা বলি সে স্থির অবস্থায় আছে, ঠিক না? এই যে সে এখন স্থির আছে। স্বাভাবিক অবস্থা বলতে কিন্তু আবার গতিশীল অবস্থাও হয়, যে একজন গতিশীল অবস্থায় আছে, চলতেই আছে চলতেই আছে, তার স্বাভাবিক অবস্থা গতিশীল। ধরো আমি এখানে একটা স্প্রিং রাখলাম স্থির অবস্থায়, তো আমি কি করলাম, হঠাৎ করে এটার মধ্যে একটা টান দিলাম বা একটা সংকোচন করলাম, তাহলে প্রথম তার অবস্থা ছিল স্থির, পরে আমি টান দিলাম, যে তাহলে তাকে কি করে ফেললাম, গতিশীল করে ফেললাম। কথাটা বুঝছি? তাহলে এটা হয় হচ্ছে অবস্থার চেঞ্জ করা, মানে ছিল আগে স্থির অবস্থায়, পরে টান দিয়ে তাকে এই গতিশীল করে ফেললাম, তার অবস্থার পরিবর্তন করলাম। তখন তার মধ্যে কি একটা শক্তি জমা হয়। এটা কিভাবে বুঝি, স্প্রিংটা আমি যখন টান দিব, টান দিয়ে ছেড়ে দিলে আবার নিজে থেকেই আগের আগের দিকে ফিরে আসবে। আমি আগের দিকে ফেরার জন্য তো আমাকে আর কোনো শক্তি দেওয়া লাগলো না, সে নিজে থেকেই কি আবার ফিরে আসলো। তো এই যে নিজে থেকে ফিরে আসলো, যে ফিরে আসতে তো একটা শক্তি লাগে, তাহলে ওই শক্তি অবশ্যই ওই যে আমি অবস্থার পরিবর্তন করার কারণে তার মধ্যে একটা শক্তি জমা হয়ে গেছে, ওই জমাকৃত শক্তি দিয়ে সে আবার আগের অবস্থায় ফিরে আসে। কথাটা কি বুঝছি? তাহলে একটা স্প্রিং কে আমরা স্থির অবস্থা থেকে গতিশীল করলে, অথবা অন্য যে কোনো একটা জিনিস গতিশীল আছে সেখান থেকে আমি তাকে তার অবস্থার পরিবর্তন ঘটাইলাম, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তার মধ্যে কি হয়, একটা শক্তি জমা হয়। এটাকেই আমরা বলবো হচ্ছে কি, বিভব শক্তি। বিষয়টা পারবো? আচ্ছা, তো বিভব শক্তি নিয়ে ওই যে বললাম 9-10-এ আমাদের খুব বেশি ডিটেলস পড়া লাগে না, জাস্ট অল্প একটু পড়লেই হয়। তারপর ইন্টার লেভেলে উঠলে এখানে তো বিভব শক্তি নিয়ে আরো অনেক কথাই আছে। কথাটা বুঝছি? আচ্ছা, তো বিভব শক্তির সূত্রটা কেমন হইতে পারে আমরা যদি একটু চিন্তা করি। ধরো এই হচ্ছে আমার একটা ভূমি, ভূমির এখানে হচ্ছে আমার কোনো একটা বস্তু রাখা আছে, এখানে কোনো একটা বস্তু রাখা আছে। তো এখন এই বস্তুটা ভূমি থেকে আমি এইটাকে যখন উচ্চতায় উঠাবো, এটাকে যখন উপরের দিকে উঠাবো, খেয়াল করো, তো এই বস্তুটার তো একটা কি আছে, এই পৃথিবী তাকে নিচের দিকে একটা আকর্ষণ বল দেয়, ঠিক না? ওটাকে অভিকর্ষ বল বা মহাকর্ষ বলও বলতে পারি। তো একটা বস্তুকে নিচের দিকে কি পরিমাণে মহাকর্ষ বল দেওয়া হয়, কি পরিমাণে মহাকর্ষ বল দেওয়া হয় নিচের দিকে, তার ওজনের সমান। কিসের সমান? ওজনের সমান। বুঝতে পারছি? তাহলে এই যে বস্তুটার ওজন, তো ওজন তো আমরা জানি কি, যে বস্তুর ভর আর অভিকর্ষ ত্বরণ এই দুটাকে গুণ করলেই ওজন বোঝায়, মিন্স এমজি, ঠিক না? এই পরিমাণে হচ্ছে নিচের দিকে সে ওজন অনুভব করবে, আর যে পরিমাণে ওজন সে পরিমাণেই কি আবার মহাকর্ষ বল। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন একটা বস্তুকে যদি আমি উপরের দিকে উঠাইতে যাই,
তাহলে অবশ্যই আমাকে ওজনের বিপরীতে একটা বল দিয়ে উঠাইতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে ওজনের বিপরীতে এইখানে কোন একজন এজেন্ট আমি ধরলাম যে এফ এ, এই যে এজেন্ট কর্তৃক বল এফ এ দ্বারা প্রকাশ করলাম। কোন একজন এজেন্ট এই বলের বিরুদ্ধে বল দিয়ে তাকে উপরের দিকে উঠাবে। তাহলে বস্তুটাকে যদি আমার উপরে উঠাইতে হয় তাহলে অবশ্যই ওজনের সমান অথবা ওজন থেকে একটা বেশি বল দিয়ে আমাকে উঠাইতে হবে, ঠিক না? তো নরমালি 9-10-এ আমাদের এই ওজনের সমান বল দিয়ে উঠায়া যে সূত্রগুলা পাওয়া যায় এই সূত্রগুলো দিয়ে ম্যাথ আসে। তারপর তোমরা যখন ইন্টার লেভেলে উঠবা তখন ওজন থেকেও বেশি বল দিয়ে আরো যদি উঠাই তখন শুধুই বিভব শক্তি না, তার সাথে দেখা গেছে আরো কিছু কাজও পাওয়া যায়, গতিশক্তির পরিবর্তন বা কিছু কাজও পাওয়া যায়, ওগুলা পরে পড়বা। আপাতত 9-10-এর ধারণা হচ্ছে এইটুকু যে নিচের দিকে যে পরিমাণে ওজন বল দিল ঠিক সেই পরিমাণ বল দিয়ে আমি এটাকে উপরের দিকে উঠাবো। তো ওই পরিমাণ বল দিয়ে উপরের দিকে উঠাইলে দেখা গেছে যে বস্তুটা আস্তে আস্তে সমবেগে উপরের দিকে ওঠে। আর নিচে যা বল উপরেও সেই বল, তাহলে একই বল দিয়ে উঠাইলে তার কি কোনো বেগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে? নাই। তো নিচে যা বল উপরেও তাই বল, একই বল দিয়ে উঠাইতেছে। যদি এমন হয়তো উপরের বলটা বেশি হয়ে গেছে তাহলে কিন্তু বেগ বাড়তো। কথাটা কি বুঝছি? এই জন্য আমরা বলি যে ওজনের সমান বল দিয়ে যখন উপরের দিকে উঠাবো তখন বস্তুটা আস্তে আস্তে সমবেগে উপরের দিকে উঠবে। তো সমবেগে উঠতে উঠতে আমি ধরলাম যে এই উচ্চতায় উঠলে, এই যে এইচ উচ্চতা ধরলাম এটাকে, যে বস্তুটা আমি এইচ উচ্চতায় উঠাইলাম। বুঝতে পারছি? তাহলে এজেন্ট সেই সময় কি পরিমাণে বল দিল? যে পরিমাণে ওজন আছে নিচে সেই পরিমাণেই বল দিল এজেন্ট। তাহলে এজেন্টের বল কিন্তু তোমার এমজি হবে। কথাটা কি বুঝছি? আচ্ছা, এখন এই যে এজেন্ট এটাকে বল দিয়ে উপরের দিকে উঠাইতে সে যে কাজটা করলো, যে কৃত কাজ, এটাই হবে কি এখানকার বিভব শক্তি। তাহলে আমরা এখানকার বিভব শক্তি যে আগের মতো গতি শক্তি ইকুয়াল কৃত কাজ ছিল না, এখানেও বিভব শক্তি ইকুয়াল কি হবে আমার কৃত কাজ। আমি এখানে যে পরিমাণে কাজ করলাম, ব্যাপারটা বুঝতেছো তো? এই যে বল দিয়ে উপরে উঠাইলাম, তো বল ইনটু সরণ মানেই তো কাজ। তো যত বেশি কাজ করব তত বেশি কি হবে? বিভব শক্তি হবে। তো বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি, আর কৃত কাজ হচ্ছে ডাব্লিউ। এখন ডাব্লিউ মানে কি? এফ এস। তো এখানে যে সরণ, এটা তো উপরের দিকে সরণ হয়েছে, এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করতে পারি। বুঝতে পারছি বিষয়টা? এখন এখানে এফ বল যে এটা হচ্ছে এই যে এজেন্ট কর্তৃক বল, এইটা ঠিক না? তো এজেন্ট কর্তৃক বলটা কত? ওজনের সমান না এমজি, তাহলে এই হলো এমজি আর এইচ। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম ইপি ইকুয়াল এমজি এইচ। বিষয়টা বুঝছি? এই হচ্ছে আমার বিভব শক্তির সমীকরণ, ইপি ইকুয়াল এমজি এইচ। হয়েছে এতটুকু? আচ্ছা, তাহলে আজকের এই পর্বে আমরা এতটুকুই রাখবো। নেক্সট পর্বে হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি আর হচ্ছে অধ্যায় থেকে, বই থেকে কিছু ম্যাথ আমরা সলভ করবো ইনশাল্লাহ।